আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। অধ্যায় ৩, আকাঙ্ক্ষা, সকল অর্জনের সূচনাবিন্দু। ধনী হওয়ার প্রথম পদক্ষেপ। ৩০ বছর আগে এডুইন সি বার্নেট যখন মালবাহী রেলগাড়ি থেকে নিউ জার্সির অরেঞ্জ শহরে নেমে পড়েন, তখন তার চেহারা ভবঘুরের মতো দেখালেও তার চিন্তাভাবনাগুলো ছিল রাজার মতো। রেল রোড থেকে তিনি যখন টমাস আলভা এডিসনের অফিসে যান, তার মন ছিল সক্রিয়। তিনি এডিসনের সামনে গিয়ে দাঁড়ান, তাকে এডিসনের সঙ্গে কোনো কাজ করতে দেওয়ার জন্য অনুরোধ করেন, যা ছিল তার আজন্ম স্বপ্ন। বিশ্বখ্যাত আবিষ্কর্তাটির ব্যবসায়িক সহযোগী হওয়ার জ্বলন্ত আকাঙ্ক্ষা ছিল তার হৃদয়ে। বার্নেচের এই আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের, তবে মনের মাঝে আকাঙ্ক্ষাটির প্রথম উদয়কালে এটি হয়তো কেবল একটি ইচ্ছা ছিল, কিন্তু এডিসনের সামনে দাঁড়ানোর মানে স্রেফ একটি ইচ্ছাই ছিল না। কয়েক বছর পরে এডুইন সি বার্নেস আবার গিয়ে এডিসনের সামনে দাঁড়ান, সেই একই অফিসে যেখানে প্রথমবার সাক্ষাৎ হয়েছিল বিজ্ঞানীটির সঙ্গে। তবে এবারে সেই আকাঙ্ক্ষা রূপ নিয়েছিল বাস্তবতায়। তিনি তখন এডিসনের সঙ্গে ব্যবসা করছেন, তার জীবনের স্বপ্নের ঘটেছে বাস্তবায়ন। আজকাল লোকে যারা বার্নেসকে চেনে জানে তাকে ঈর্ষা করে, বলে জীবন তাকে একটা সুযোগ দিয়েছিল বটে। তারা বার্নেসের বিজয়টাকেই শুধু দেখে, কিন্তু তিনি কি করে সফল হলেন সেই কারণগুলো কেউ খতিয়ে দেখতে চায় না। বার্নেস সফল হয়েছিলেন কারণ তিনি একটি নির্দিষ্ট লক্ষ্য নির্বাচন করেছিলেন। তিনি তার সমস্ত শক্তি, ইচ্ছাশক্তি, সকল পরিশ্রম সবকিছুই ওই লক্ষ্য অর্জনের পিছনে ব্যয় করেন। তিনি অরেঞ্জ সিটিতে পৌঁছাবা মাত্র এডিসনের পার্টনার হতে পারেননি। খুবই অল্প বেতনে শুরু করেছিলেন কাজ। যতদিন না নির্দিষ্ট লক্ষ্যের দিকে এক কদম এগোনো যায়, কাজ করে গেছেন। যে সুযোগের সন্ধানে তিনি ছিলেন তা তিনি পেয়ে যান টানা 5 বছর পরিশ্রম করার পরে। অতগুলো বছরে একটি দিনের জন্য কিন্তু আকাঙ্ক্ষা পূরণের জন্য কোনো আশার আলো দেখতে পাননি বার্নেস। সবাই তাকে এডিসনের ব্যবসার সামান্য একজন কর্মচারী বলেই ভাবত, কিন্তু তিনি মনে মনে নিজেকে এডিসনের পার্টনার ভাবতেন। আর এ ভাবনাটি প্রতিটি মিনিট জুড়েই তার মনের মাঝে। এ হলো সুনির্দিষ্ট আকাঙ্ক্ষার এক স্মরণীয় রূপ। বার্নেস তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছিলেন কারণ তিনি মিস্টার এডিসনের ব্যবসায়ী সহযোগী হতে চেয়েছিলেন, আর কিছু চাননি। তিনি এই উদ্দেশ্য পূরণের জন্য একটি পরিকল্পনাও করেছিলেন। বার্নেস যখন অরেঞ্জে যান, নিজেকে একথা বললেননি যে আমি এডিসনের কাছে কোনো চাকরি চাইব। বলেছেন, আমি এডিসনের সঙ্গে দেখা করব এবং তাকে খুব ভালো করে বুঝিয়ে বলবো যে আমি এসেছি তার সঙ্গে ব্যবসা করতে। তিনি একথা বলেননি, আমি কয়েক মাস চাকরি করব, কোনো উৎসাহ না পেলে ওটা ছেড়ে দিয়ে অন্য কোথাও কাজ খুঁজে নেব। তিনি বলেছিলেন, আমি যে কোনো জায়গা থেকে শুরু করব। অ্যাডিসন যা করতে বলবেন তাই করব, তবে কাজ শেষ হওয়ার আগেই আমি তার সহযোগী হয়ে যাব। তিনি বলেননি, এডিসনের প্রতিষ্ঠানে যা চাইছি তা যদি না মেলে তবে চোখ কান খোলা রাখবো অন্য কোনো সুযোগ পাওয়ার জন্য। তিনি বলেছিলেন, পৃথিবীতে একটি জিনিসই পাবার জন্য আমি দৃঢ় সংকল্পবদ্ধ, এবং তা হলো টমাস আলভা এডিসনের সঙ্গে ব্যবসা করা। আমি যা চাই তা পাবার জন্য আমি আমার গোটা ভবিষ্যৎকে বাজি রাখব। শিকাগো শহরে একবার ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে। স্টেট স্ট্রিটে দাঁড়িয়ে একদল ব্যবসায়ী দেখেন তাদের দোকানপাট দাও দাও করে পড়ে যাচ্ছে আগুনে। তারা একটি মিটিং করেন আলোচনা করার জন্য যে তারা কি ভবন পুনর্নির্মাণের চেষ্টা করবেন, নাকি শিকাগো ছেড়ে দেশের অন্য কোনো শহরে গিয়ে নতুন করে ব্যবসার চিন্তা করবেন। সবাই শিকাগো ত্যাগ করার পক্ষে থাকলেও একজন তাতে রাজি হলেন না। ওই ব্যবসায়ী সিদ্ধান্ত নিলেন তিনি এ শহরেই থাকবেন। নিজের বস্মীভূত দোকানের ধ্বংসাবশেষের দিকে হাত তুলে দেখিয়ে তিনি বললেন, ভদ্র মহোদয়গণ, আমি ওই জায়গাতেই পৃথিবীর শ্রেষ্ঠতম স্টোর গড়ে তুলব। তাতে যদি দোকান বারবারও পড়ে যায় কিছু আসে যায় না। এই ঘটনা 50 বছর আগের। সেখানে দোকান তৈরি হয়েছিল। সেই দোকানটি এক সুউচ্চ মনুমেন্ট, সগর্বে মাথা উঁচু করে আছে আকাশে, যেন মনের তীব্র আকাঙ্ক্ষার এক প্রতিভূ। সেই ভদ্রলোকটির নাম ছিল মার্শাল ফিল্ড। যে কাজটি মার্শাল ফিল্ডের জন্য সহজ ছিল, তার সহকর্মীরাও কিন্তু একই কাজ করতে পারতেন। এখানেই পার্থক্য ছিল মার্শাল ফিল্ড এবং তার সহকর্মীদের সঙ্গে।
এবং এই একই পার্থক্য পরিলক্ষিত হয় এডিসনের প্রতিষ্ঠানে কর্মরত সহস্র কর্মচারীর সঙ্গে এডউইন মি বার্নেসের। একই পার্থক্য লক্ষ্য করা যায় যারা সফল হয়েছে তাদের সঙ্গে যারা সফল হতে পারেননি। বড় হলে সবাই টাকার গুরুত্ব বুঝতে পারে। টাকা পেতে চাই, তবে চাইলেই তো আর টাকা পাওয়া যায় না, ধনী হওয়াও যায় না। তবে মনে যদি থাকে ধনী হওয়ার প্রচণ্ড আকাঙ্ক্ষা, থাকে যদি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং ধৈর্য, তাহলে সেই লোকের সমৃদ্ধশালী হওয়ার ঠেকায় কে? ধনী হতে চাইবার জন্য আকাঙ্ক্ষার 6টি নির্দিষ্ট পদক্ষেপ রয়েছে। এগুলো হলো: 1 নম্বর, আপনি ঠিক কত পরিমাণ টাকার মালিক হতে চান তা আগে ঠিক করুন। শুধু বললেই হবে না যে আমি প্রচুর টাকা চাই। 2 নম্বর, আপনি যে পরিমাণ অর্থ পাওয়ার আকাঙ্ক্ষা করছেন তার বদলে কি দিতে রাজি আছেন সে বিষয়ে সংকল্পবদ্ধ হন। 3 নম্বর, আপনার আকাঙ্ক্ষিত অর্থের মালিক কবে নাগাদ হতে চান তারও একটি সুনির্দিষ্ট দিন তারিখ ঠিক করুন। 4 নম্বর, আপনি যা বা আকাঙ্ক্ষা করেছেন তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করুন এবং আপনি প্রস্তুত থাকুন বা না থাকুন কাজে নেমে যান। 5 নম্বর, একটি কাগজে পরিষ্কার করে লিখুন আপনি কত টাকা আয় করতে চান, এই পরিমাণ অর্থ কবে নাগাদ অর্জন করতে চাইছেন, অর্থপ্রাপ্তির বিনিময়ে আপনি নিজে কি দিতে পারবেন এবং এ অর্থ কিভাবে জোগাড় করবেন বলে ভাবছেন তার একটি পরিষ্কার ছকও করে ফেলুন। 6 নম্বর, আপনার লেখা কাগজটি প্রতিদিন 2 বার জোরে জোরে পড়বেন। একবার পড়বেন ঘুমাতে যাওয়ার আগে, দ্বিতীয়বার পড়বেন সকালে ঘুম থেকে উঠে। পড়ার সময় মনে হবে আপনি সত্যিই আপনার কাঙ্ক্ষিত অর্থ পেয়ে গেছেন। এই 6টি পদক্ষেপ অনুসরণ করা জরুরি। বিশেষ করে 6ষ্ঠ প্যারাগ্রাফটি লক্ষ্য করুন এবং ওখানকার পরামর্শ অনুসরণ করুন আপনার জন্য আবশ্যকীয় কর্তব্য হিসেবে। আপনি হয়তো বলতে পারেন টাকা পাওয়ার আগেই টাকা পেয়ে গেছেন। এমনটি ভাবা আপনার জন্য অসম্ভব ব্যাপার, আর এখানেই তীব্র আকাঙ্ক্ষা এগিয়ে আসবে আপনার সাহায্যে। আপনার যদি সত্যি টাকা পাবার কামনা থাকে, আকাঙ্ক্ষা হয়ে ওঠে একটি অবসেশন, তাহলে আপনি যে টাকাটা পাবেনই তা মনকে বোঝাতে খুব একটা কষ্ট হবে না। আসল বিষয় হলো টাকাটা আপনার চাইতে হবে এবং এটি পাওয়ার জন্য এতটাই দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে উঠবেন যে নিজেকে বোঝাতে পারবেন আপনি টাকাটা পাবেন। যারা অর্থ সচেতন হন তারা ধনী হয়ে ওঠেন। অর্থ সচেতনতার মানে মনের মধ্যে অর্থপ্রাপ্তির আকাঙ্ক্ষা এতটাই দৃঢ়ভাবে প্রতীত হয়ে যাওয়া যে সে দেখতে পায় টাকাটা সে পেয়ে গেছে। যে 6টি পদক্ষেপের কথা বলা হলো সেগুলো কিন্তু অ্যান্ড্রু কার্নেগির কথা। তিনি একটি ইস্পাত কারখানায় একজন সাধারণ শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন, তবে এই পদক্ষেপগুলো তাকে একসময় $100 মিলিয়ন মালিক বানিয়ে দেয়। এই 6টা পদক্ষেপ প্রয়াত টমাস আলভা এডিসনও সতর্কতার সঙ্গে পরীক্ষা করেছিলেন। তবে আপনি যদি মন থেকে বিশ্বাস না করেন যে আপনার প্রত্যাশিত অর্থপ্রাপ্তি ঘটবে, তাহলে কিন্তু সত্যি টাকা পাবেন না। আপনাকে কল্পনায় সমৃদ্ধশালীদেরকে দেখতে হবে, ব্যাংক ব্যালেন্সের মধ্যে তা দেখতে পাবেন না। পরিবর্তিত এ পৃথিবীতে অতীতের বিখ্যাত সব মানুষের শক্তি আপনাকে ধরতে হবে, যাদের স্বপ্ন এ সভ্যতাকে সব রকমের মূল্যায়ন দিয়েছে। যে স্পিরিট আমাদের নিজেদের দেশের জীবন শোণিত হিসেবে কাজ করছে, সুযোগ দিচ্ছে আপনাকে এবং আমাকে আমাদের প্রতিভাগুলোর উন্নয়ন ঘটাচ্ছে। ভুলে যাবেন না, কলম্বাস এক অজানা পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন এবং এরকম একটি পৃথিবী আবিষ্কারের নেশায় ঝুঁকিপূর্ণ করে তুলেছিলেন নিজের জীবন এবং সেই দেশটি তিনি অবশেষে আবিষ্কার করেন। প্রখ্যাত জ্যোতির্বিদ কোপার্নিকাস প্রাচুর্যময় পৃথিবীর স্বপ্ন দেখতেন, যে দুনিয়া হবে বহু সংখ্যক। তিনি তা আবিষ্কার করার পর কেউ তাকে অবাস্তববাদী বলে গালাগাল করেনি, তার বদলে পৃথিবী তার পুজো করছে। আপনি যদি মনে করেন যে কাজটি করছেন তা সঠিক এবং আপনি তাতে বিশ্বাসও করেন, তবে এগিয়ে যান, কাজটি করুন। সামনে রাখুন স্বপ্ন। তারা কি বলে এসবে একদমই পাত্তা দেবেন না যদি আপনার সাময়িক পরাজয়ও ঘটে থাকে, কারণ তারা জানে না প্রতিটি ব্যর্থতার মাঝেই রয়েছে একটি সাফল্যের বীজ। প্রতিটি ব্যর্থতার মাঝে লুকিয়ে থাকে সাফল্যের বীজ। হেনরি ফোর্ড অশিক্ষিত এবং দরিদ্র স্বপ্ন দেখতেন অশ্ববিহীন একটি বাহনের সঙ্গে যেসব যন্ত্রপাতি ছিল তা নিয়েই কাজে নেমে গেলেন। কবে সুযোগ আসবে তার অপেক্ষা করলেন না, আর আজ তার স্বপ্নের ফলাফল গোটা পৃথিবী
বাধা পড়েছে একটি বন্ধনীতে। টমাস এডিসন একটি বাতির স্বপ্ন দেখতেন যা চলবে বিদ্যুতে। তিনি নিজের স্বপ্ন নিয়ে শুরু করে দিলেন কাজ এবং 10,000 বারেরও বেশি ব্যর্থতা সত্ত্বেও তিনি ওই স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়ে তবেই বিরত হলেন। বাস্তববাদী স্বপ্নচারীরা কখনো হাল ছাড়েন না। ওয়েলান সিগারেট চেইন স্টোর গড়ে তোলবার স্বপ্ন দেখেছিলেন। তিনি তার স্বপ্নকে কাজে রূপান্তরিত করেন। তারই ফল আজ আমেরিকার প্রতিটি কোণে দখল করে রেখেছে ইউনাইটেড সিগার স্টোর। কৃষ্ণাঙ্গ কৃতদাসদেরকে স্বাধীন করার স্বপ্ন দেখতেন লিঙ্কন এবং স্বপ্নের বাস্তবায়নে তিনি নেমে পড়েন। উত্তর এবং দক্ষিণের মাঝে বন্ধন স্থাপনের দৃশ্যটি তিনি দেখে যেতে পারেননি বটে, তবে কৃতদাসরা তারই কারণে 100 বছরের বন্দিদশা থেকে মুক্তি লাভ করে। রাইট ভ্রাতৃদ্বয় এমন একটি যন্ত্রের স্বপ্ন দেখেছিলেন যা আকাশে উড়বে। তাদের স্বপ্ন পূরণের প্রমাণ আজ সারা বিশ্ব জুড়ে। মার্কনি এমন একটি সিস্টেমের স্বপ্ন দেখেছিলেন যা ইথারের অধরা শক্তিকে ধরতে পারবে। তার স্বপ্ন বৃথা যায়নি। সারা পৃথিবীতেই আজ রেডিও আছে। তবে মার্কনি যখন বলেছিলেন তিনি তারের সাহায্য ছাড়াই বাতাসে খবর প্রেরণ করবেন, তার বন্ধুরা তাকে পাগল ভেবে মানসিক হাসপাতালে নিয়ে গিয়েছিল চিকিৎসা করাতে। বিশ্ব এখন নতুন নতুন আবিষ্কার দেখতে অভ্যস্ত, আর স্বপ্নচারী মানুষগুলোই এসব আবিষ্কার করেছেন। তবে এদের বেশিরভাগই প্রথমে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তারা জানতেন ব্যর্থতার মাঝেই লুকিয়ে থাকে সাফল্যের বীজ। আপনি হয়তো কোনো কাজ করতে গিয়ে হতাশ হয়ে পড়েছেন, বারবার ব্যর্থ হচ্ছেন, কিন্তু লেগে থাকুন, সাফল্য আসবেই। এডিসন আগে ছিলেন এক ভবঘুরের টেলিগ্রাফ অপারেটর। তিনি কোনো কিছু আবিষ্কার করতে গিয়ে কতবার যে ব্যর্থ হয়েছেন তার লেখাজোখা নেই, কিন্তু তার মস্তিষ্কের মধ্যে ঘুমিয়ে থাকা প্রতিভাটির বিস্ফোরণ ঘটলে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। হেলেন কেলার জন্মের কিছুদিন পরই বোবা, কালা এবং অন্ধ হয়ে যান। শারীরিক এই প্রতিবন্ধকতা কিন্তু তাকে দাবিয়ে রাখতে পারেননি। ইতিহাসের সেরা মানুষদের তালিকায় ঠিকই জায়গা করে নিয়েছেন। তার গোটা জীবন এই কথাটি প্রমাণ করে, পরাজয়কে বাস্তবতা হিসেবে মেনে না নিলে কেউ কখনো পরাজিত হয় না। বিটোফেন কানে শুনতে পেতেন না, মিল্টন চোখে দেখতেন না, অথচ এরাই কালজয়ী সঙ্গীত ও সাহিত্য সৃষ্টি করে গেছেন। এটা পেরেছিলেন কারণ তারা কালজয়ী স্বপ্ন দেখতেন এবং তাদের স্বপ্নগুলোকে গঠনমূলক চিন্তাভাবনায় রূপান্তরিত করতে পেরেছিলেন। কোনো কিছু চাওয়া এবং সেটি পাবার জন্য প্রস্তুত থাকা দুটি ভিন্ন জিনিস। কেউ যদি বিশ্বাস না করে সে অমুক জিনিসটি পেতে পারে, তাহলে তা পাবার জন্য সে প্রস্তুত হয় না। মনের মধ্যে প্রবল বিশ্বাস আনতে হবে। স্রেফ ইচ্ছা করলে বা আশা থাকলেই হবে না, আর বিশ্বাসের জন্য খোলা মন খুব দরকার। সন্দেহের ঢাকা মনে বিশ্বাস, সাহস, আস্থা কোনো কিছুরই জায়গা নেই। আমার একটি ছেলে হয়েছিল 24 বছর আগে। তার কান ছিল না। ডাক্তাররা ঘোষণা করেছিলেন আমার ছেলে কালা হবে, সারা জীবন হয়তো কথাও বলতে পারবে না। আমি ডাক্তারদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করি। আমি সিদ্ধান্ত নিই আমার ছেলে কানে শুনবে, কথাও বলতে পারবে। আমার মনে এই বিশ্বাসটি সুদৃঢ়ভাবে প্রতীত ছিল। আমার মনে আকাঙ্ক্ষা ছিল। আমি সেই আকাঙ্ক্ষা থেকে এক মুহূর্তের জন্য এক চুল সরে যাইনি। আমার ছেলের বয়স বৃদ্ধির সঙ্গে আশেপাশের বিষয়গুলো লক্ষ্য করতে শুরু করে। আমরা লক্ষ্য করি সে যেন অল্প অল্প শুনতেও পাচ্ছে। বাচ্চারা যখন আধো বুলিতে কথা বলতে শুরু করে, ওই বয়সটিতে সে একেবারেই নিশ্চুপ ছিল। তবে তার অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারি কিছু নির্দিষ্ট শব্দ ও শুনতে পাই, আর এ বিষয়টি জানাই আমার দরকার ছিল। আমি নিশ্চিত ছিলাম ও যদি সামান্যতম শুনতে পাই তাহলে ওর শুনবার ক্ষমতা বা সামর্থ্য বৃদ্ধি পেতে পারে। তারপর এমন একটি ঘটনা ঘটল যা আমাকে আশান্বিত করে তুলল। একেবারেই অপ্রত্যাশিত একটি বিষয় থেকে ঘটনার সূত্রপাত। আমরা একটি ভিক্টোরিয়া কিনেছিলাম। বাচ্চাটি যখন প্রথমবার মিউজিক শুনতে পেল, উল্লসিত হয়ে উঠল। তাৎক্ষণিকভাবে যন্ত্রটি তার পছন্দ হয়ে গেল। একবার সে প্রায় 2 ঘন্টা ধরে ইটস এ লং ওয়ে টু টিপারি গানটি বাজালো। পুরো সময়টি দাঁড়িয়ে থাকলো ভিক্টোরিয়ার সামনে, কেসটি হাত দিয়ে কামড়ে ধরে। তারপর থেকে লক্ষ্য করলাম সে আমার ঠোঁট নড়া বুঝতে পারছে।
আমি তখন আমার মনের কাছেই প্রবলভাবে আকাঙ্ক্ষা করতে লাগলাম আমার ছেলে যেন কানে শুনতে পায় এবং কথা বলতে পারে। আবিষ্কার করলাম বাচ্চাটি বেড টাইম স্টোরি খুব পছন্দ করে। তাই আমি ওকে ঘুম পাড়ানোর সময় বিছানায় শুয়ে ওকে নানান গল্প শোনাতে শুরু করলাম। এসব গল্প ছিল আমার নিজের বানানো। আমার মনে আকাঙ্ক্ষা ছিল, বিশ্বাস ছিল আমার ছেলে একদিন কথা বলতে পারবে, কানে শুনতে পাবে। আর এ অনুপ্রেরণা থেকেই আমি কাজ চালিয়ে যেতে থাকলাম। আমি ওকে যা বলতাম ও তা নিয়ে কখনোই কোনো প্রশ্ন তুলতো না। ওর কান নেই বলে ওর স্কুলের শিক্ষকরা ওর বিশেষ যত্ন নিতেন। আমরা লক্ষ্য করি ধীরে ধীরে ছেলেটির শুনতে পাওয়ার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তার 7 বছর বয়সে সে প্রথম প্রমাণ দেখায় যে তার মন নিয়ে আমরা যে অক্লান্ত পরিশ্রম করে চলেছি তার একটি ফল লাভ করা যাচ্ছে। আমি ওকে বলতাম ও যখন যথেষ্ট বড় হবে তখন খবরের কাগজ বিক্রি করতে পারবে। ওর বড় ভাই ছিল কাগজ ব্যবসায়ী। ছেলেটা আমার কথায় ভারী উৎসাহ পেত। সে তার মাকে কাকুতি মিনতি করত তাকে যেন খবরের কাগজ বিক্রির অনুমতি দেওয়া হয়। কিন্তু ও কানে শুনতে পায় না বলে ওর মা ওকে একা রাস্তায় চলাফেরা করতে দিতে ভয় পেত। অবশেষে একদিন ও নিজেই কাজে নেমে পড়ল। সেদিন আমরা বাসায় কেউ ছিলাম না। ও বাড়িতে একা ছিল চাকর বাকরের সঙ্গে। সে কিচেনের জানালা দিয়ে নেমে পড়ল। পড়শি মুচির কাছ থেকে 6 সেন্ট ধার করে তা দিয়ে কাগজ কিনে আবার তা বিক্রি করে দিল। তারপর সেই টাকা দিয়ে আবারও কাগজ কিনলো। এরকম চলল রাত পর্যন্ত। কত আয় হয়েছে তা গুনে নিয়ে পড়শির ধার শোধ করে সে যখন বাসায় ফিরল তখন তার নেট প্রফিট হয়েছে 42 সেন্ট। আমরা রাতে বাড়ি ফিরে দেখি ও ঘুমাচ্ছে, মুঠোয় শক্ত করে ধরা জীবনের প্রথম উপার্জন। ওর মা ছেলের মুঠো খুলে টাকা দেখে চেঁচিয়ে উঠল, ছেলে এমন দারুণ একটা কাজ করেছে, কোথায় খুশি হবে তা না কান্নাকাটি করে এক শেষ। আমার প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ উল্টো। আমি হো হো করে হাসছিলাম, কারণ বাচ্চার মনে নিজের উপর বিশ্বাস রাখার যে প্রচেষ্টা আমি এতদিন চালিয়ে এসেছি আজ তা সফল হলো। তার মার কান্নাকাটি করার কারণ সে তো ব্যাপারটি দেখেছে এইভাবে, একটি বোবাকালা ছোট ছেলে রাস্তায় গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে উপার্জন করেছে। কিন্তু আমি ওকে দেখেছি একজন সাহসী, উচ্চাকাঙ্ক্ষী, আত্মবিশ্বাসী ক্ষুদে ব্যবসায়ী হিসেবে, যার ভেতরকার যোগ্যতা শতভাগ বৃদ্ধি পেয়েছে, কারণ সে নিজের উদ্যোগে নেমে পড়েছিল ব্যবসায় এবং জিতেও গেছে। আমি তার এই রূপান্তরে খুশি, কারণ জানতাম এটি তাকে যে দক্ষতা দিয়েছে তা সারা জীবন সে কাজে লাগিয়ে চলতে পারবে। পরে আমার কথা সত্যি হয়েছে। তার বড় ভাই যখন কিছু চাইতো মেঝেতে শুয়ে পড়ে শূন্যে পা ছড়ে কান্নাকাটি করত। কিন্তু আমার ছোট ছেলেটা কোনো কিছু চাইলে সে টাকাটা কামানোর একটি পরিকল্পনা করত এবং সেভাবে কাজে নেমে পড়ত। এখনও সে এভাবেই কাজ করে যাচ্ছে। সত্যি বলতে কি, আমার ছেলে আমাকে শিখিয়েছে প্রতিবন্ধকতাও পাথরের ধাপে পরিণত হতে পারে, যা দিয়ে কেউ তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, যদি না ওগুলোকে তারা বাধা হিসেবে মনে করে। সেই ছোট্ট কানে শুনতে না পাওয়া ছেলেটি প্রাথমিক, উচ্চ বিদ্যালয় এবং কলেজের গণ্ডি পার হয়েছে তার শিক্ষকদের কথা প্রায়ই শুনতে না পেরেই। শুনতে পেরেছে যখন শিক্ষকরা জোরে কথা বলেছেন কিংবা ওর কানের কাছে মুখ এনে লেকচার শুনিয়েছেন। সে বোবা কালাদের স্কুলে যায়নি, আমরা তাকে সাইন ল্যাঙ্গুয়েজও শেখাইনি। আমরা সংকল্পবদ্ধ ছিলাম ও স্বাভাবিক জীবনযাপন করবে, স্বাভাবিক ছেলে মেয়েদের সঙ্গে মিশবে, এবং আমরা আমাদের সিদ্ধান্তে অবিচল ছিলাম, যদিও এ নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বহু তর্ক করতে হয়েছে। ও হাই স্কুলে পড়ার সময় ইলেকট্রিক হিয়ারিং এইড ব্যবহারের চেষ্টা করেছিল, লাভ হয়নি কোনো। কারণ ওর বয়স যখন 6 তখন শিকাগোর ডক্টর জে গর্ডন উইলসন ওর মাথায় একটা পাশ অপারেশন করে দেখতে পান ওর মস্তিষ্কে প্রাকৃতিক কানে শোনার ইকুইপমেন্টই নেই। কলেজে পড়ার শেষ সপ্তাহে এমন একটি ঘটনা ঘটল যা ওর জীবনের মোড় ঘুরিয়ে দিল। ওকে আরেকটি ইলেকট্রিক্যাল হিয়ারিং ডিভাইস দেওয়া হলো, ট্রায়াল হিসেবে ব্যবহার করবে। আগের যন্ত্রটি ওকে হতাশ করে তুলেছিল বলে ওই ডিভাইসটির বিষয়কে ওকে খুব একটা উৎসাহিত মনে হচ্ছিল না। তবে অনিচ্ছা সত্ত্বেও ও যখন ডিভাইসটি মাথায় লাগালো, সঙ্গে সঙ্গে একটি দারুণ ঘটনা ঘটে গেল। সাধারণ মানুষের মতো শোনবার সারা জীবনের আকাঙ্ক্ষা ওর এক লহমাই পূর্ণ হয়ে গেল।
সাধারণ মানুষের মতোই ও কানে শুনতে পেতে লাগলো। আনন্দে আত্মহারা আমার ছেলের কাছে এ এক বদলে যাওয়া পৃথিবী। সে ছুটে গেল ফোনের কাছে, ফোন করলো তার মাকে। মায়ের গলা পরিষ্কার শুনতে পেল আমার ছেলে। পরদিন সে তার ক্লাসের প্রফেসরদের বক্তব্য শুনতে পেল। জীবনে এই প্রথম। আগে শুধু শুনতে পেত ওর কানের কাছে মুখ এনে ওরা যখন চেঁচিয়ে কথা বলতেন তখন। জীবনে এই প্রথম মুক্তভাবে সে মিশতে পারল মানুষদের সঙ্গে। তাদেরকে আর জোরে জোরে চেঁচিয়ে কথা বলতে হয় না। শব্দের জগৎকে আবিষ্কার করার আনন্দে উৎসাহিত হয়ে সে তার হিয়ারিং এইড প্রস্তুতকারী সংস্থার কাছে নিজের অভিজ্ঞতা বয়ান করে একটি চিঠি লিখল। তার চিঠির মধ্যে নিশ্চয়ই এমন কিছু ছিল যে কোম্পানি তাকে তাদের নিউ ইয়র্কের অফিসের আমন্ত্রণ জানালো। ওখানে পৌঁছালে ওকে নিয়ে যাওয়া হলো কারখানায়। চিফ ইঞ্জিনিয়ারের সাথে নিজের অভিজ্ঞতা বলার সময় ওর মাথায় একটি আইডিয়া চলে গেল। তার মনে হলো সে যদি তার বদলে যাওয়া পৃথিবীর গল্প সেই বধির মানুষগুলোকে বলতে পারে যারা হিয়ারিং এইড ব্যবহার করে না, তাহলে হয়তো তাদের উপকার হতে পারে। সে এদের কাছে হিয়ারিং এইড ব্যবহারের সুফলগুলো তুলে ধরবে। গোটা একটা মাস সে প্রগাঢ় গবেষণা চালালো। এ সময়ে সে হিয়ারিং এইড প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির পুরো মার্কেটিং সিস্টেম বিশ্লেষণ করলো এবং বিশ্বজুড়ে বধির মানুষদের সঙ্গে নিজের নব আবিষ্কৃত পরিবর্তিত পৃথিবী নিয়ে যোগাযোগের রাস্তা বের করে ফেলল। এই কাজ করার পর সে নিজের আবিষ্কৃত তথ্যটির উপরে ভিত্তি করে 2 বছরের একটি পরিকল্পনা ভাবল। সে যখন কোম্পানির কাছে পরিকল্পনাটি পেশ করলো, সঙ্গে সঙ্গে তারা ওকে একটি চাকরি দিয়ে দিল যাতে নিজের উচ্চাকাঙ্ক্ষাকে ও এগিয়ে নিয়ে যেতে পারে। হিয়ারিং এইড কোম্পানির চাকরি পাবার কিছুকাল পরে ও আমাকে ওদের কোম্পানি আয়োজিত একটি ক্লাসে আমন্ত্রণ জানালো, যেখানে কালা ও বুবা মানুষদেরকে কানে শোনার ও মুখে বুলি ফোটানোর ব্যবস্থা করা হয়। আমি এরকম শিক্ষার কথা কোনোদিন শুনিনি, তাই ওই ক্লাসে গেলাম একটু সন্দেহ এবং আশা নিয়ে। আশা এই কারণে যে আমার সময়টা বৃথা যাবে না। এখানে একটি ডেমনস্ট্রেশন দেখলাম যা আমাকে একটি বৃহৎ অন্তর্দৃষ্টি সন্ধান দিল যে আকাঙ্ক্ষাটি আমি আমার সন্তানের জন্য করেছিলাম, যাতে সে সাধারণভাবে শুনতে পাই। 20 বছর আগে যে পদ্ধতি আমি আমার ছেলের জন্য ব্যবহার করেছিলাম, ঠিক একইভাবে এখানকার বুবা কালাদের শেখানো হচ্ছে। আমার মনে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমার ছেলে বেলেয়ার সারা জীবন বধিরই থেকে যেত যদি না আমি এবং ওর মা ওর মনটিকে আমাদের মতো করে গড়ে তুলতাম। ওর জন্মের সময় ডাক্তার নিশ্চিত করেই বলেছিলেন আমার ছেলে কোনোদিন কথা বলতে পারবে না, কানেও শুনবে না। কয়েক সপ্তাহ আগে এ ধরনের কেস বিশেষজ্ঞ ডাক্তার আরভিং ডোরহিস বেলেয়ারকে আগাগোড়া পরীক্ষা করেন। তিনি জেনে অবাক হন আমার ছেলে এখন কত চমৎকার করে শুনতে পায় এবং কথা বলতে পারে। যদিও তার পরীক্ষায় বলা হয়েছিল তত্ত্বগতভাবে ছেলেটি একদমই কানে শুনতে পাবে না, কিন্তু আমার ছেলে কানে শুনতে পায়, যদিও এক্স-রে করে দেখা গেছেই তার খুলিতে এমন কোনো দরজা বা উন্মুখ স্থান তৈরি হয়নি যার সাহায্যে কানের কথা মস্তিষ্কে পৌঁছাতে পারে। আমি বেলেয়ারের মনে এই আকাঙ্ক্ষাটি খুব ভালোভাবে প্রবেশ করিয়ে দিয়েছিলাম যে সে শুনতে পারে, কথাও বলতে পারবে। প্রকৃতি অলৌকিকভাবে কাজ করছে। আমি মনে করি এটি আমার বলা কর্তব্য যে আমি বিশ্বাস করি বিশ্বাসের সঙ্গে আকাঙ্ক্ষার তীব্রতা থাকলে কোনো মানুষের পক্ষেই কোনো কাজ করা অসম্ভব নয়। বেলেয়ারের আকাঙ্ক্ষা ছিল সে সাধারণ মানুষের মতো কানে শুনতে পাবে এবং সে এখন তা পাচ্ছে। আসলে আকাঙ্ক্ষার শক্তি সীমাহীন। আমি আমার ছেলের মনে এই আকাঙ্ক্ষা প্রথিত করে দিয়েছিলাম যাতে সে তার প্রতিবন্ধকতাকে সম্পদে পরিণত করতে পারে। এই অসাধারণ ফলাফল প্রাপ্তির জন্য যে সাধন পদ্ধতি বা কার্যপ্রণালী ছিল তা বর্ণনা করা কঠিন কিছু নয়। এতে ছিল 3টি সুনির্দিষ্ট বিষয়। প্রথমত, আমি আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসের মিশেল দিয়ে তা আমার ছেলের কাছে পৌঁছে দিই এই বলে যে সে স্বাভাবিকভাবে কানে শুনতে পাবে। দ্বিতীয়ত, যত উপায়ে সম্ভব আমার আকাঙ্ক্ষা দিয়ে তার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছিলাম। আমি এই বিষয়ে টানা লেগেছিলাম। তৃতীয়ত, ও আমার উপর আস্থা রেখেছিল। লোকে কিভাবে আকাঙ্ক্ষার শক্তি ব্যবহার করতে পারে এই প্রশ্নের জবাব ব্যাখ্যা করা হয়েছে এবং আগামী অধ্যায়গুলোতেও এ সম্পর্কে আরও আলোচনা করা হবে। আমার এক পরিচিত লোক বেশ কয়েক বছর আগে ভয়ানক অসুস্থ হয়ে পড়েছিল। তাকে অপারেশন কক্ষে নিয়ে যাওয়ার সময়
তার অতি ক্ষীণ স্বাস্থ্যের দিকে তাকিয়ে আমি ভাবছিলাম, এ কি করে অপারেশনের ধকল সামলাবে। মনে হয় টিকবে না। ডাক্তারদেরও একই অভিমত ছিল। কিন্তু অপারেশন কক্ষে প্রবেশের সময় ওই লোকটি আমাকে বলেছিল, বস, চিন্তা করবেন না, আমি ঠিকই সুস্থ হয়ে ফিরে আসব। এবং তাই ঘটেছিল। তার ডাক্তার আমাকে বলেছিলেন, বেঁচে থাকার তীব্র কামনাই তাকে এ যাত্রা রক্ষা করেছে। সে যদি মৃত্যু চিন্তায় কাতর থাকতো তাহলে কিছুতেই বাঁচতে পারতো না। দেখলেন তো ইচ্ছাশক্তি, আকাঙ্ক্ষার কত ক্ষমতা। এরকম বহু লোককে আমি দেখেছি প্রবল আকাঙ্ক্ষার কাছে পরাভব মেনেছে স্বয়ং মৃত্যু। অধ্যায় 5। বিশ্বাস। আকাঙ্ক্ষা সিদ্ধি ও দর্শনের জন্য বিশ্বাস। ধনী হওয়ার দ্বিতীয় পদক্ষেপ। মনের প্রধান রসায়নটির নাম বিশ্বাস। বিশ্বাস যখন মনের কম্পনের সঙ্গে মিশে যায়, অবচেতন মন সঙ্গে সঙ্গে কম্পনটি তুলে নেয়, একে পরিণত করে আত্মিক সমর্থককে এবং প্রার্থনার কাম একে অসীম বুদ্ধিমত্তায় স্থানান্তর ঘটায়। বিশ্বাস, প্রেম এবং সেক্স সকল ইতিবাচক আবেগের মধ্যে সবচেয়ে শক্তিশালী আবেগ। এই তিনটি যখন একত্রে মিলেমিশে যায়, এদের ভিতরে চিন্তার কম্পনের রঙের প্রভাব পড়ে এমনভাবে যে এটি তাৎক্ষণিকভাবে পৌঁছে যায় অবচেতন মনের দ্বারে, যেখানে এটির স্পিরিচুয়াল ইকুইভ্যালেন্টে পরিবর্তন ঘটে। এটি একমাত্র গঠন যা অসীম বুদ্ধিমত্তাকে উৎপাদিত করে। প্রেম এবং বিশ্বাস হলো সাইকিক বা মানসিক। এটি মানুষের আধ্যাত্মিক বা আত্মিক দিকটার সঙ্গে সম্পর্কিত। সেক্স হলো পুরোটাই বায়োলজিক্যাল বা শারীরিক শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই তিনটি আবেগের মিশ্রণ সসীম মানুষের চিন্তা, চেতনা এবং অসীম বুদ্ধিমত্তার একটি সরাসরি যোগাযোগের লাইন খুলে দেয়। কিভাবে বিশ্বাস গড়ে তুলবেন? যার মনে বিশ্বাস বস্তুটাই নেই, তার ভিতরে বিশ্বাস উৎপাদন করা খুবই কঠিন কাজ। তাকে বিশ্বাস কী জিনিস বোঝানোটাই মুশকিল। এই জন্য এক অন্ধ লোককে লাল রং বোঝানোর চেষ্টা যে কোনোদিন রং দেখেনি। বিশ্বাস হলো সেই মানসিক অবস্থা যাকে আপনি ইচ্ছে করলেই মনের ভিতরে গড়ে তুলতে পারেন। আর এটা সম্ভব সেই 13টি তত্ত্বে দক্ষতা অর্জনের পরে। মনে রাখবেন, সকল চিন্তাভাবনা যার সঙ্গে জড়িত আবেগ এবং বিশ্বাস, তারা নিজেদেরকে ফিজিক্যাল ইকুইভ্যালেন্টের মধ্যে মিশিয়ে দেয়। আবেগ বা অনুভূতি চিন্তারই অংশ। এই ফ্যাক্টরগুলো চিন্তাকে দেয় প্রাণ শক্তি, জীবন এবং অ্যাকশন। চিন্তার আবেগের সঙ্গে যখন মিশ্রিত থাকে বিশ্বাস, তাতে ইতিবাচক কিংবা নেতিবাচক যেরকম ইমোশনই থাক না কেন, তা অবচেতন মনকে প্রভাবিত করে তুলতে পারে। বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। 1 লক্ষ মানুষ আছে যাদের জীবনে খারাপ কিছু ঘটলে ভাবে এটি তাদের দুর্ভাগ্য কিংবা এরকমটাই তাদের কপালে লেখা ছিল। তারা বলে নিয়তির উপর তাদের হাত নেই, কাজেই যা ঘটবার তা ঘটবেই। এরা আসলে তাদের দুর্ভাগ্যের জন্য নিজেরাই দায়ী, নিজেরাই তৈরি করে দুর্ভোগ। কারণ নেতিবাচক চিন্তাভাবনা মনে স্থান দিলে অবচেতন মন তা লুফে নেয় এবং তাকে শারীরিক সামর্থ্যকে পরিণত করে। মন এমন একটি জায়গা যেখানে আপনি হুকুম দিয়ে নিজের উপকার করতে পারবেন। অবচেতন মনকে কথাগুলো শোনাতে হবে। আপনার যে কোনো আকাঙ্ক্ষা, যাকে আপনি শারীরিক বা আর্থিক সমতুল্যতায় রূপান্তর ঘটাতে চান, তাতে যদি পুরোপুরি বিশ্বাস থাকে, তাহলে এর বাস্তবায়ন অবশ্যই ঘটবে। আপনার বিশ্বাস বা আস্থা হলো সেই উপাদান যা আপনার অবচেতন মনের অ্যাকশনকে প্রত্যয়ী করে তোলে। অটো সাজেশনের মাধ্যমে নির্দেশ দিলে আপনার অবচেতন মন কোনো কিছু বিলম্বিত করতে পারবে না। অটো সাজেশনের মাধ্যমে আপনি আপনার মনে সহজেই গড়ে তুলতে পারবেন বিশ্বাস। নিচে যে অটো সাজেশনগুলো দেওয়া হলো তা আপনি 1, 2, 3, 4 বার পড়বেন এবং জোরে জোরে পাঠ করবেন। বিশ্বাস হলো সকল সমৃদ্ধির শুরুর কেন্দ্রবিন্দু। বিশ্বাস হলো সকল অলৌকিকতার এবং সমস্ত রহস্যের ভিত্তি যা বিজ্ঞান বিশ্লেষণ করতে ব্যর্থ হয়েছে। বিশ্বাসই হলো ব্যর্থতার একমাত্র প্রতিষেধক। বিশ্বাস হলো সেই উপাদান বা কেমিক্যাল যা যখন প্রার্থনার সঙ্গে মিশ্রিত হয় তখন অসীম বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি যোগাযোগ ঘটিয়ে ফেলে। বিশ্বাস হলো এমন এক উপাদান যা চিন্তার সাধারণ কম্পনকে গঠন করে মানুষের সসীম মনের সাহায্যে এবং তাকে আত্মিক সমতুল্যতা এনে দেয়। বিশ্বাস হলো একমাত্র মাধ্যম যার সাহায্যে অসীম বুদ্ধিমত্তার কসমিক ফোর্সকে মানুষ ব্যবহার করতে পারে। আত্মবিশ্বাসের ফর্মুলা।
এক, আমি জানি আমার জীবনের সুনির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করার ক্ষমতা আমার রয়েছে, তাই আমি হুকুম করছি নিজেকে অনড় থাকতে, যাতে আমি এগুলো অর্জনের পথে এগিয়ে যেতে পারি, এবং শপথ করছি এর বিনিময়ে আমি নিশ্চয়ই কিছু দেব। 2, আমি বুঝতে পারছি আমার মনের কর্তৃত্বপরায়ণ চিন্তাভাবনাগুলো অবশেষে ফিজিক্যাল অ্যাকশনে পরিণত হবে এবং ক্রমে এগুলো শারীরিক বাস্তবতায় মোড় নেবে। এই কারণে আমি প্রতিদিন 30 মিনিট করে আমার চিন্তাভাবনাগুলোর উপর মনোযোগ কেন্দ্রীভূত করব, ভাবব আমি আসলে কি হতে চাইছি, এবং ওই মানুষটির একটা পরিষ্কার ছবি ফুটিয়ে তুলব মনের মধ্যে। 3, আর্ট সাজেশনের বৈশিষ্ট্য অনুযায়ী আমি জানি আমি আমার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা পুষে রেখেছি তা অবশেষে কিছু অভিব্যক্তির মাধ্যমে আমার আরাধ্য বস্তুটির ছবি ফুটিয়ে তুলব, এবং আমি প্রতিদিন 10 মিনিট করে আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য নিজেকে উৎসর্গিত করব। 4, আমি আমার জীবনের সুনির্দিষ্ট মূল লক্ষ্য এর কথা পরিষ্কারভাবে একটি কাগজে লিখে রেখেছি, এবং এটি অর্জনের জন্য যতদিন পর্যন্ত না আমার মনে যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস জন্মায় ততদিন পর্যন্ত এই চেষ্টা থেকে বিরত থাকব না। 5, আমি পরিষ্কার জানি পৃথিবীর কোনো ধন সম্পদ বা অবস্থানই চিরস্থায়ী নয়, যদি না সেটি বিশ্বাস ও ন্যায় বিচার দ্বারা প্রতিষ্ঠিত হয়। কাজেই আমি সেসবের জন্য নিজেকে ব্যস্ত রাখব না যার দ্বারা সমাজ উপকৃত হয় না। আমি যে শক্তি ব্যবহার করতে চাই তা নিজের কাছে টেনে আনব। আমি চাইব অন্যরা আমার সেবা করুক, আর আমিও যেহেতু অন্যদের সেবা করতে চাই, তাই মানবজাতির প্রতি ভালোবাসা গড়ে তুলে আমি নির্মূল করব সমস্ত ঘৃণা, ঈর্ষা, হিংসা, স্বার্থপরতা এবং নৈরাশ্যবাদ। কারণ আমি জানি অন্যদের প্রতি নেতিবাচক মনোভাব আমার জন্য কখনো সাফল্য বয়ে আনবে না। আমি চাইব অন্যরা আমাকে বিশ্বাস করবে, কারণ আমি তাদের উপর বিশ্বাস স্থাপন করব এবং নিজেকেও বিশ্বাস করব। আমি এই ফর্মুলায় আমার নাম দস্তখত করব, এটি মনে রাখব এবং প্রতিদিন একবার করে জোরে জোরে এটি পুনরাবৃত্তি করব পূর্ণ বিশ্বাসের সঙ্গে যে এটি আমার চিন্তা এবং কর্মকাণ্ডে ক্রমে প্রভাব বিস্তার করবে, যাতে আমি একজন স্বনির্ভর এবং সফল মানুষ হতে পারি। এ ফর্মুলায় রয়েছে প্রকৃতির এমন এক আইন যা আজও ব্যাখ্যা করা সম্ভব হয়নি। এটি সর্বযুগে বিশ্বাসীদেরকে হতবুদ্ধি করে রেখেছে। মনোবিজ্ঞানীরা এই আইনের নামকরণ করেছেন অটো সাজেশন। যে নামেই একে অভিহিত করা হোক না কেন তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি মানব সভ্যতার জন্য মহিমা এবং সাফল্য নিয়ে কাজ করে যায় যদি এটিকে গঠনমূলকভাবে ব্যবহার করা যায়। পক্ষান্তরে একে ধ্বংসাত্মকভাবে ব্যবহার করা হলে এ শুধু ধ্বংস সাধনই করবে। এ স্টেটমেন্ট বা বিবৃতিতে একটি অত্যন্ত প্রাসঙ্গিক সত্য রয়েছে, আর তা হলো যারা পরাজয় মেনে নেয় এবং নিজেদের জীবনের অবসান ঘটায় দারিদ্র, দুর্দশা ও দুঃখের মাঝে, এরকমটি তাদের জীবনে ঘটার কারণ তারা অটো সাজেশনের বৈশিষ্ট্যকে নেতিবাচকভাবে ব্যবহার করেছে। অবচেতন মন গঠনমূলক ও ধ্বংসাত্মক আবেগ চিন্তাভাবনার মাঝে কোনো পার্থক্য করে না। এটি কাজ করে আমরা এটিকে যে ম্যাটেরিয়াল খাওয়াই তার মাধ্যমে বা আমাদের চিন্তার আবেগ দ্বারা পরিচালিত হয়ে। অবচেতন মনকে ভয় দ্বারা যেমন চালিত করা যায়, তেমনি সাহস ও বিশ্বাস দ্বারাও চালানো যায়। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সাজেস্টিভ সুইসাইড এর অনেক বর্ণনা পাওয়া যায়। এর মানে হলো অনেকেই নেতিবাচক সাজেশনের বশবর্তী হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। পাশ্চাত্যের একটি শহরে জোসেফ গ্রান্ট নামে এক ব্যাংক কর্মকর্তা পরিচালকদের না জানিয়েই ব্যাংক থেকে বড় অঙ্কের একটি টাকা সরিয়ে ফেলেছিল। সে জুয়া খেলে টাকাটা নষ্ট করে ফেলে। একদিন দুপুরে ব্যাংক এক্সামিনার আসে অ্যাকাউন্ট চেক করার জন্য। ওই দিন গ্রান্ট ব্যাংক থেকে বেরিয়ে স্থানীয় একটি হোটেলে একটি কামরা ভাড়া নেয়। 3 দিন পর লোকে তার সন্ধান পায় এবং দেখে সে বিছানায় শুয়ে কাতরাচ্ছে, গোংরাচ্ছে আর বারবার বলছে, মাই গড, আমি মরে যাব, আমি এই অসম্মান কিছুতেই সহ্য করতে পারবো না। কিছুক্ষণ পরে সে মারা যায়। ব্যাংকের ডিরেক্টররা এই কেসটিকে মেন্টাল সুইসাইড বলে অভিহিত করেন। বিদ্যুৎ যেমন শিল্প কারখানার চাকা ঘোরায়, যদি একে গঠনমূলকভাবে ব্যবহার করা যায় তাহলে সঠিক সেবা পাওয়া যায়, উল্টোটি ঘটলে জীবন নষ্ট। তেমনি অটো সাজেশনের আইন কানুন আপনাকে নিয়ে যেতে পারে শান্তি ও সমৃদ্ধির পথে, অথবা ঠেলে ফেলে দিতে পারে দুঃখ, ব্যর্থতা এবং মৃত্যুর উপত্যকায়। পুরো ব্যাপারটি অবশ্যই নির্ভর করবে আপনি এটিকে কতটুকু বুঝতে পেরেছেন এবং কিভাবে এর ব্যবহার করছেন তার উপর।
আপনার মনে নিজের সামর্থ্য নিয়ে যদি থাকে ভয়, সন্দেহ এবং অবিশ্বাস, তাহলে অটো সাজেশন আপনার এই অবিশ্বাসকে এমন একটি প্যাটার্ন বা নকশা হিসেবে ব্যবহার করবে যে আপনার অবচেতন মন সেটাকেই মূর্ত রূপ দেবে। এজন্য সেই বাতাসের মতো যার চাপে একটি জাহাজ যায় পূবে অপরটি পশ্চিমে, অটো সাজেশনের আইন আপনাকে হয় উপরে তুলে নেবে অথবা ডুবিয়ে দেবে। পুরোটাই নির্ভর করবে আপনি আপনার চিন্তার পাল কোন দিকে উড়িয়ে দিলেন তার উপর। অটো সাজেশনের আইন কিভাবে একজন মানুষকে তার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে, নিচের কবিতাটি পড়লে তাকে সেটা বোঝা যাবে। ইফ ইউ থিঙ্ক ইউ আর বিটেন, ইউ আর if you thicken if you think you dare not, you don't. If you like to win but you think you can't, it is almost certain you won't. If you think you will lose, you are lost. Far out of the world we find success begins with a fellow's will. It's all is the state of mind. If you think you are outclassed, you are. You have got to think high to rise. You have got to be sure of yourself before you can ever win a prize. Life's battles don't always go. Life's battles don't always go to the stranger or faster man, but soon or late, the man who wins is the man who thinks he can. কবিতাটির শব্দগুলো খেয়াল করুন, যেগুলোর ওপর বেশি জোর দেওয়া হয়েছে, তাহলে এই কবিতার গূঢ়ার্থ অনুধাবন করতে পারবেন। আপনার মস্তিষ্কের কোথাও সম্ভবত কোষের মাঝে অর্জনের বীজ ঘুমিয়ে আছে, ওটিকে জাগিয়ে তুলে কাজে নেমে পড়ুন। ওটি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কখনো আশাই করেননি। আব্রাহাম লিঙ্কন শুরুর দিকে যাতেই হাত দিয়েছেন ব্যর্থ হয়েছেন। 40-এর আগে তিনি সাফল্যের দেখা পাননি, তাকে কেউ চিনত না। তারপর একদিন তার একটা দারুণ অভিজ্ঞতা হলো। তার মস্তিষ্ক এবং হৃদয়ের ভেতরকার ঘুমন্ত প্রতিভা জেগে উঠল এবং পৃথিবী উপহার পেল এক অসাধারণ মানুষকে। এই অভিজ্ঞতায় দুঃখ এবং প্রেমের মিশ্রণ ছিল। এই অভিজ্ঞতার স্বাদ তিনি পেয়েছিলেন তার একমাত্র প্রেমিকা অ্যানি রুটলজের কাছ থেকে। এটি সর্বজন বিদিত যে প্রেম নামক আবেগটির সঙ্গে বিশ্বাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভারতের মহাত্মা গান্ধী 20 লাখ মানুষকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন শুধু ভালোবাসা দিয়ে। লোকে তাকে পাগলের মতো বিশ্বাস করত। গান্ধীর বাড়ি, গাড়ি, অর্থ কিছুই ছিল না, এমনকি দামি পোশাক পরিচ্ছদ নয়, কিন্তু তার ছিল শক্তি। কিভাবে তিনি এ শক্তির অধিকারী হয়েছিলেন? তিনি এ শক্তি তৈরি করেছিলেন বিশ্বাস থেকে, আর এই বিশ্বাস তিনি প্রথিত করেন 20 লাখ মানুষের অন্তরে। আর এই বিশ্বাস দিয়ে তিনি যা যা করেছেন তা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর পক্ষেও করা সম্ভব ছিল না। তিনি বিশ্বাসের সাহায্যে 20 লাখ মানুষের মনকে একই সুতোই বেঁধে ফেলেছিলেন। বিশ্বাস ছাড়া এই কাজ করা আদৌ অসম্ভব। 1900 সালে ইউনাইটেড স্টেটস স্টিল কর্পোরেশন গঠিত হয়। এর উদ্যোক্তা ছিলেন চার্লস এম শোয়াব। একটি আইডিয়া থেকে তিনি এটি নির্মাণ করেন। তার আইডিয়াটি আসে তার কল্পনা থেকে। তিনি এই আইডিয়ার সঙ্গে বিশ্বাসের মিশ্রণ ঘটান। তারপর তিনি আইডিয়ার শরীরী রূপ দেওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করেন। চতুর্থত, তিনি ইউনিভার্সিটি ক্লাবে বিখ্যাত একটি বক্তৃতার মাধ্যমে তার পরিকল্পনা অ্যাকশনে নেওয়ার কথা বলেন। পঞ্চমত, তিনি ধৈর্য সহকারে তার পরিকল্পনা বাস্তবায়নের কাজে নেমে যান। ষষ্ঠত, তিনি সাফল্য অর্জন করার জন্য একটি তীব্র আকাঙ্ক্ষার মনের মাঝে পুষে রেখেছিলেন। যাদের মনে সন্দেহ আছে মানুষ চিন্তা করে ধনী হতে পারে না, তাদের জন্য উৎকৃষ্টতম উদাহরণ মিস্টার শোয়াইবের ইস্পাত কারখানা। তিনি ভেবেছেন, চিন্তা করেছেন, পরিকল্পনা করেছেন, ধৈর্য সহকারে লেগে থেকেছেন এবং অবশেষে সফলও হয়েছেন। অধ্যায় 6, অটো সাজেশন। অবচেতন মনকে প্রভাবিত করার মাধ্যম, ধনী হওয়ার তৃতীয় পদক্ষেপ। অটো সাজেশন হলো এমন একটি টার্ম যা সকল সাজেশনকে উদ্দীপ্ত করে তোলে, পঞ্চম ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষের মনে পৌঁছে দেয়। অন্যভাবে বলা যায়, অটো সাজেশন হলো সেলফ সাজেশন। এটি হলো মনের মধ্যে যোগাযোগের একটি পন্থা, যেখানে সচেতন চিন্তাভাবনাগুলো আশ্রয় নেয় এবং যা অবচেতন মনের অ্যাকশনের জন্য কাজ করে।
সচেতন মনের মাঝে বিদ্যমান কর্তৃত্বপরায়ণ চিন্তাভাবনাগুলোর ভিতর দিয়ে অটো সাজেশন পৌঁছে যায় অবচেতন মনের কাছে এবং এই সব ভাবনা দিয়ে তাকে প্রভাবিত করে। কোনো চিন্তাভাবনা হোক সেটা নেগেটিভ অথবা পজিটিভ, অটো সাজেশনের প্রিন্সিপালের সাহায্য ছাড়া অবচেতন মনে প্রবেশ করতে পারে না। প্রকৃতি মানুষকে এমনভাবে গড়ে তুলেছে যে তার সেই সব ম্যাটেরিয়ালের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে যা তার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে তার অবচেতন মনে পৌঁছে গেছে। তবে অনেক মানুষই এটি অনুশীলন করে না বলে তাদের দিন কাটে দুঃখ দুর্দশায়। ধরে নিন, অবচেতন মন হলো একটি উর্বর বাগান, যেখানে কাঙ্ক্ষিত শস্য রোপণ না করা হলে ভরে উঠবে আগাছাই। অটো সাজেশন হলো নিয়ন্ত্রণের একটি মাধ্যম, যার সহায়তায় যে কেউ অবচেতন মনে সৃজনশীল চিন্তাভাবনা প্রবেশ করাতে পারে অথবা একে অগ্রাহ্য করে ধ্বংসাত্মক প্রকৃতির চিন্তা প্রবেশের অনুমতি দিতে পারে আপনার মনের সমৃদ্ধ বাগানে। আকাঙ্ক্ষা নামক অধ্যায়টিতে যে 6টি পদক্ষেপের কথা বলা হয়েছে তার লিখিত স্টেটমেন্ট আপনাকে দিনে 2 বার করে জোরে জোরে পাঠ করার পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে অর্থের জন্য আপনার আকাঙ্ক্ষা ব্যক্ত হবে। আপনি দেখবেন এবং অনুভব করবেন যে আপনি কাঙ্ক্ষিত অর্থের মালিক বনে গেছেন। এই নির্দেশনাগুলি মেনে চলে আপনি আপনার আকাঙ্ক্ষার অভীষ্ট উদ্দেশ্যের সঙ্গে অবচেতন মনের সরাসরি যোগাযোগ ঘটাবেন, যার ভিত্তিমূলে রয়েছে পরিপূর্ণ বিশ্বাস। আকাঙ্ক্ষার অধ্যায়ে ফিরে যান, যেখানে 6টি পদক্ষেপের কথা বলা হয়েছে। সামনে এগোবার আগে এগুলো অত্যন্ত সাবধানে আবার পাঠ করুন। এভাবে বারবার পাঠ করলে আপনার অবচেতন মন এগুলো গ্রহণ করবে এবং সে অনুযায়ী কাজও করবে। এই বইয়ের প্রতিটি অধ্যায় বারবার পাঠ করে হৃদয়ঙ্গম করা উচিত, কারণ আপনি যদি বিষয়টি বুঝতে না পারেন সামনে এগোবেন কী করে। আর বুঝতে না পেরে যারা অটো সাজেশনের সূত্রগুলো অনুসরণ করতে যায় তারা আসলে কিছুই লাভ করতে পারে না। সাদামাটা আবেগহীন শব্দাবলী অবচেতন মনে কোনো প্রভাব তৈরি করতে পারে না। মনে বিশ্বাস না থাকলে অবচেতন মনে আপনি আপনার ভাবনাগুলো যথাযথভাবে প্রেরণ করতে পারবেন না। প্রথমবারে যদি আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ কিংবা পরিচালনা করতে না পারেন, হতাশ হবেন না। মনে রাখবেন, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, অর্থাৎ পরিশ্রম না করলে কিছুই পাবেন না। অবচেতন মনের কাছে পৌঁছা, তাকে প্রভাবিত করা সব কিছুরই একটা মূল্য আছে এবং সেই মূল্যটি আপনাকে শোধ করতেই হবে। কোনো কিছু আকাঙ্ক্ষা করলে তা নিয়ে ঠকবাজি করতে যাবেন না। কম মূল্যে কিন্তু আকাঙ্ক্ষিত সামর্থ্যের উন্নতি করা সম্ভব নয়। আপনি একমাত্র আপনার নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি যার জন্য ক্ষুধার্ত তার জন্য কিছু দেবেন কি দেবেন না। অটো সাজেশনের মূল সূত্রে বা প্রিন্সিপাল ব্যবহার করা নির্ভর করবে আপনি কাঙ্ক্ষিত কোনো কিছুর উপর কতটুকু মনোযোগ দিতে পারছেন এবং সেই আকাঙ্ক্ষাটি যতক্ষণ পর্যন্ত না তীব্র অবসেশনে পরিণত হয়। আপনি যখন দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত 6টি পদক্ষেপের সঙ্গে জড়িত নির্দেশনাগুলো পালন শুরু করবেন, তখন মনোযোগের সূত্রগুলো ব্যবহার করাও আপনার জন্য প্রয়োজনীয় হয়ে উঠবে। মনোযোগের কার্যকর ব্যবহার সম্পর্কে কিছু পরামর্শ দেওয়া যাক। আপনি যখন 6টি পদক্ষেপের প্রথমটি অনুসরণ করতে যাবেন, যেখানে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি ঠিক কী পরিমাণ টাকা চাইছেন তা আগে মনে মনে ঠিক করে নিন। সেখানে আপনি টাকার পরিমাণের উপর নিজের চিন্তাকে কেন্দ্রীভূত করুন। চোখ বুজে দেখার চেষ্টা করুন সেই পরিমাণ অর্থ। এই কাজটি প্রতিদিন অন্তত একবার করুন। এই অনুশীলন চালিয়ে যাওয়ার সময় বিশ্বাসের অধ্যায়ে যেসব নির্দেশ দেওয়া হয়েছে তা অনুসরণ করুন এবং দেখুন যে ঠিক ওই পরিমাণ টাকার মালিক আপনি বনে গেছেন। একটি কথা মনে রাখতে হবে, পূর্ণ বিশ্বাস নিয়ে যে আদেশ করা হয় তা কিন্তু অবচেতন মন মেনে নেয় এবং সে সেই আদেশ অনুসারে কাজ করে। যদিও এরকম আদেশ দিতে হবে বারংবার, অবচেতন মনকে এই কথায় বিশ্বাস করাতে হবে, কারণ আপনি নিজে এটি বিশ্বাস করেন যে আপনি কল্পনায় যে বিপুল পরিমাণ টাকা দেখছেন তা আপনার হওয়ার জন্য অপেক্ষা করছে। অবচেতন মন ওই টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পথ বাতলে দেবে। নির্দিষ্ট একটি পরিকল্পনার জন্য অপেক্ষায় বসে থাকবেন না। মনে কোনো পরিকল্পনা এলেই তা নিয়ে লেগে পড়ুন কাজে। এরকম পরিকল্পনা ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে আপনার মনে চলে আসতে পারে অনুপ্রেরণার আকারে। এই অনুপ্রেরণা অসীম বুদ্ধিমত্তার কোনো ডাইরেক্ট টেলিগ্রাম কিংবা মেসেজও বলা চলে। একে সম্মানের সঙ্গে ব্যবহার করুন এবং পামাত্র একে নিয়ে কাজে লেগে যান। ব্যর্থ হলে তা আপনার সাফল্যের জন্য ভয়ানক হয়ে উঠবে। 6টি পদক্ষেপের 4 নম্বরে বলা হয়েছে আপনারা আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা তৈরি করুন এবং পরিকল্পনা নিয়ে সঙ্গে সঙ্গে নেমে পড়ুন কাজে। আপনাকে এই নির্দেশনাটি মানতে হবে। নির্দেশনাবলীর সারাংশ:
এই বইটি আপনি পড়ছেন কারণ আপনি জ্ঞান আহরণ করতে চান। এটি আরও ইঙ্গিত দিচ্ছে যে আপনি এই বিষয়ের একজন ছাত্র। আপনি যদি শুধু ছাত্রই হন, সুযোগ থাকে আপনি যা জানেন না তা করতে পারবেন। তবে যেসব নির্দেশ বা পরামর্শ দেওয়া হবে তা যদি আপনি অবহেলা করেন কিংবা অনুসরণ করতে অস্বীকৃতি জানান, তাহলে আপনি ব্যর্থ হবেন। সন্তোষজনক ফলাফল পেতে হলে বিশ্বাস নিয়ে সকল নির্দেশ অবশ্যই অনুসরণ করতে হবে। দ্বিতীয় অধ্যায়ে যে 6টি পদক্ষেপের কথা বলা হয়েছে তার সারাংশ এখানে দেওয়া হলো। সঙ্গে এই অধ্যায়ের কিছু অংশ মিশ্রণ ঘটানো হলো। যেমন 1, কোনো নির্জন জায়গায় চলে যান যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। চোখ বন্ধ করুন এবং জোরে জোরে বলুন, যাতে আপনি নিজে শুনতে পান, এবং সেই লিখিত স্টেটমেন্ট থেকে যেখানে আপনি কত টাকা আয় করার ইচ্ছা পোষণ করেন সেটা মনে মনে বলুন। ওখানে লেখা আছে ওই পরিমাণ টাকা কতদিনে উপার্জন করবেন। আপনি এই নির্দেশগুলো পাঠ করার সময় দেখবেন ওই পরিমাণ টাকা পেয়ে গেছেন। আপনি বলবেন, আমি বিশ্বাস করি এই পরিমাণ টাকা আমি পাবো। আমার বিশ্বাস এতটাই প্রবল যে আমি এই পরিমাণ টাকা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি হাত দিয়ে টাকাটা স্পর্শ করতে পারছি। এটি এখন আমার কাছে চলে আসার জন্য অপেক্ষা করছে। 2, এই প্রোগ্রামটি রাত দিন সামনে চালিয়ে যান যতক্ষণ পর্যন্ত না কল্পনায় টাকাটা দেখতে পাচ্ছেন। 3, আপনার এই স্টেটমেন্ট বা বিবৃতির একটি লিখিত কপি এমন জায়গায় রাখবেন যেটি রাতে এবং সকালে আপনার চোখে পড়ে যায়। রাতে ঘুমাবার আগে এবং সকালে ঘুম থেকে উঠে এটি পাঠ করবেন। মনে রাখবেন, আপনি যখন এই নির্দেশনাগুলো মেনে চলছেন তখন কিন্তু অটো সাজেশনের নিয়মগুলো প্রয়োগ করছেন, যাতে এই আদেশগুলো আপনার অবচেতন মনে পৌঁছে যায়। একথাও স্মরণে রাখবেন, আপনার অবচেতন মন কেবলমাত্র আবেগ নির্ভর নির্দেশনাবলী নিয়ে কাজ করবে যাতে অনুভূতি থাকবে। আর বিশ্বাস হলো সবচেয়ে শক্তিশালী এবং উৎপাদনশীল অনুভূতি। শুরুতে এই নির্দেশগুলো মনে হবে বিমূর্ত, তবে তা নিয়ে বিচলিত হবেন না। শুরুতে যতই বিমূর্ত লাগুক না কেন, নির্দেশগুলি মেনে চলুন। তবে কিছুদিন পরে এগুলো আর বিমূর্ত মনে হবে না। মানুষের ধর্মই হলো সকল নতুন আইডিয়াকে সন্দেহের চোখে দেখা। তবে আপনি যদি নির্দেশগুলো অক্ষরে অক্ষরে পালন করেন, সন্দেহ দূর হয়ে গিয়ে সেখানে জায়গা করে নেবে বিশ্বাস। এবং একটা পর্যায়ে আপনি মন থেকে বলতে পারবেন, আমি আমার নিয়তির নিয়ন্ত্রক, আমি আমার আত্মার চালক। অনেক দার্শনিকই এই কথাটি বলেছেন যে মানুষ তার নিয়তির নিয়ন্ত্রক। তবে কেন সে প্রভু, সেই ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন। মানুষ নিজেই নিজের প্রভু হতে পারে কারণ সে তার নিজের অবচেতন মনকে প্রভাবিত করার ক্ষমতা রাখে, আর এর সাহায্যে অসীম বুদ্ধিমত্তার সহযোগিতা লাভ করে। আপনি এখন যে অধ্যায়টি পড়ছেন তাতে এই দর্শনটির প্রধান বৈশিষ্ট্য রয়েছে। এই অধ্যায়ে যেসব উপদেশ বা নির্দেশ দেওয়া হয়েছে তা আপনাকে বুঝতে হবে এবং তা প্রয়োগ করার জন্য নাছোড় বান্দার মতো লেগে থাকতে হবে। গোটা বইটি পাঠ শেষে এই অধ্যায়ে ফিরে আসুন এবং নিচের নির্দেশটি অনুসরণ করুন। গোটা অধ্যায়টি প্রতি রাতে জোরে জোরে পড়বেন যতক্ষণ না পর্যন্ত আপনার মনে এই বিশ্বাস বদ্ধমূল হয় যে অটো সাজেশনের বৈশিষ্ট্যসমূহ সম্পূর্ণই যুক্তিসঙ্গত, যার সাহায্যে আপনার সমস্ত চাওয়া মিটবে। পড়ার সময় যে লাইনগুলো আপনার মনে ছাপ ফেলেছে সেগুলো পেন্সিল দিয়ে আন্ডারলাইন করুন।